নমস্কার, প্রত্যেককে স্বাগত। তো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। নেফার নাম পরিবর্তন করে অরুণাচল প্রদেশ হয় কবে? নেফার নাম পরিবর্তন করে অরুণাচল প্রদেশ হয় কবে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, 1971 খ্রিস্টাব্দে। তারপর দেখো, কর্কটক্রান্তি রেখা ভারতের গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মিজোরামের ওপর দিয়ে বিস্তৃত এই কর্কটক্রান্তি রেখা। কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়া জেলার ওপর দিয়ে গেছে। কর্কটক্রান্তি রেখার নিকটবর্তী অবস্থিত শহরটির নাম কি? উদয়পুর। ত্রিপুরার উদয়পুর হচ্ছে কর্কটক্রান্তি রেখার নিকটবর্তী অবস্থিত শহরটি। কর্কটক্রান্তি রেখার নিকটবর্তী অবস্থিত রাজধানীর নাম কি? ঝাড়খণ্ডের রাঁচি। কর্কটক্রান্তি রেখার দূরবর্তী রাজধানীর নাম কি? রাজস্থানের জয়পুর। কর্কটক্রান্তি রেখার দীর্ঘতম রেখা মধ্যপ্রদেশ এবং সংক্ষিপ্ততম রাজস্থানের মধ্যে দিয়ে যায়। মাহি নদী দুবার কর্কটক্রান্তি রেখাকে অতিক্রম করে। কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করে? অ্যান্সারটি হয়ে যাবে মাহি নদী। 1956 সালে 1 নভেম্বর ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনে 14টি রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয়। বর্তমানে 28টি রাজ্য ও 60টি কেন্দ্রশাসিত ও একটি জাতীয় রাজধানী শাসিত অঞ্চল নিয়ে আমাদের ভারতবর্ষ গঠিত। 1947 সালে 26শে অক্টোবর জম্মু কাশ্মীর ভারতে যোগ দেয়। 1948 সালে হায়দ্রাবাদ এবং 1947 সালে মছলিপত্তনম ও সুরাট ভারতে যোগ দেয়। 1950 সালে চন্দননগর ভারতে যোগ দেয়। 1954 সালে পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয়। 1962 সালে পন্ডিচেরি, যেটি পর্তুগিজ উপনিবেশ ছিল, সেটি ভারতে যোগ দেয়। 1951 সালে কোচবিহার পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয়। 1956 সালে পুরুলিয়া পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয়। 1956 সালে পশ্চিমবঙ্গের গঠন সম্পূর্ণ হয়। 1948 সালে ডক্টর এস.কে. ধরের নেতৃত্বে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করা যায় কিনা তার সমীক্ষার জন্য প্রথম কমিটি গঠিত হয়। 1953 সালে 22শে ডিসেম্বর ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের জন্য রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়। এই কমিশনের সভাপতি কে ছিলেন? ফজল আলী, যিনি সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন। 1953 সালে 1 অক্টোবর অন্ধ্ররাজ্য গঠিত হয়। 1956 সালে 1 নভেম্বর ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য অন্ধ্রপ্রদেশ গঠিত হয়। এইবার আমরা দেখে নেব রাজ্য গঠনের পর্যায়ক্রম। 1954 সালে হিমাচল প্রদেশ কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা লাভ করে। 1956 সালে কেরালা রাজ্যের সৃষ্টি হয়। তাহলে কেরালা রাজ্যের সৃষ্টি হয় কবে? 1956 সালে। 1957 সালে নেফা, নর্থ ইস্টার্ন ফ্রন্টায়ার এজেন্সি ও নাগাল্যান্ড কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায়। 1960 সালে বোম্বাই ভেঙে মহারাষ্ট্র ও গুজরাট গঠিত হয়। 1961 সালে দাদরা, নগর ও হাভেলি কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায়। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই। পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। 1962 সালে গোয়া, দমন ও দিউ কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায়। এই সময় পন্ডিচেরি কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা
পায়। 1963 সালে নাগাল্যান্ড অঙ্গরাজ্যের মর্যাদা পায়। 1966 সালে পাঞ্জাব ভেঙে পাঞ্জাব ও হরিয়ানা গঠিত হয়। 1969 সালে মাদ্রাজ রাজ্যের নাম হয় তামিলনাড়ু। 1971 সালে হিমাচল প্রদেশ পূর্ণাঙ্গ রাজ্যের স্বীকৃতি পায়। 1971 সালে মণিপুর, ত্রিপুরা ও মেঘালয়কে পূর্ণাঙ্গ রাজ্যের স্বীকৃতি দেওয়া হয়। 1971 সালে নেফার নাম পরিবর্তন করে অরুণাচল প্রদেশ করা হয়। 1973 সালে মহীশূরের নাম কর্ণাটক রাখা হয়। 1973 সালে লাক্ষাদ্বীপ, মিনিকয় ও আমিনদিভি দ্বীপপুঞ্জের নাম রাখা হয় লাক্ষাদ্বীপ। 1975 সালে সিকিম অঙ্গরাজ্য রূপে ভারতের সঙ্গে যুক্ত হয়। 1986 সালে মিজোরাম অঙ্গরাজ্যের মর্যাদা লাভ করে। 1987 সালে অরুণাচল প্রদেশ ও গোয়া অঙ্গরাজ্যের মর্যাদা পায়। 2000 সালের 1 নভেম্বর ছত্তিশগড় রাজধানী রায়পুর মধ্যপ্রদেশ ভেঙে করা হয়। 7 নভেম্বর উত্তরাঞ্চল রাজধানী দেরাদুন, যেটা উত্তরপ্রদেশ ভেঙে করা হয়। 15 নভেম্বর ঝাড়খণ্ড, যা রাজধানী রাঁচি, যেটি বিহার ভেঙে করা হয়। এই 3টি নতুন রাজ্য গঠিত হয়। 2 জুন 2014-তে অন্ধ্রপ্রদেশ ভেঙে তৈরি হয় অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্য। কাশ্মীর ও লাদাখ নামে 2টি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয়। বর্তমানে লাদাখ বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল। 1988 সালে দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদ 13টি মৌজা নিয়ে গঠিত হয়। 1986 সালে 1 মার্চ 24 পরগনা দুভাগে ভাগ হয়, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা। 1992 সালে পশ্চিম দিনাজপুর 2 ভাগে ভাগ হয়, তৈরি হয় উত্তর ও দক্ষিণ দিনাজপুর। 1992 সালে কোচবিহার জেলার সীমান্তে মেখলিগঞ্জ ও কুচিলবাড়ি অঞ্চলের 3 বিঘা করিডর বাংলাদেশকে 999 বছরের জন্য লিজ দেওয়া হয়। 2002 সালে 1 জানুয়ারি মেদিনীপুর জেলাকে 2 ভাগে ভাগ করা হয়, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর। 25 জুন 2014-তে জলপাইগুড়ি ভেঙে 2টি জেলা গঠিত হয়, একটি হচ্ছে জলপাইগুড়ি, অপরটি আলিপুরদুয়ার জেলা গঠিত হয়। 14 ফেব্রুয়ারি 2017-তে দার্জিলিং ভেঙে দার্জিলিং ও কালিম্পং জেলা গঠিত হয়। 4 এপ্রিল 2017-তে পশ্চিম মেদিনীপুর ভেঙে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা গঠিত হয়। 7 এপ্রিল 2017 বর্ধমান ভেঙে পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলা সৃষ্টি হয়। পূর্বাশা, যেটি গঙ্গা নদীর তীরে গড়ে উঠেছে একটি নতুন দ্বীপ, বঙ্গোপসাগরে জেগে উঠেছে। কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লিকে 1991 সালে দিল্লি ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি মর্যাদা দেওয়া হয় 69তম সংবিধান সংশোধনের মাধ্যমে। এবার আমরা দেখে নেব বিভিন্ন রাজ্য ও শহরের নাম পরিবর্তন করে কি রাখা হয়। প্রথমে কি রয়েছে দেখো, মহীশূরের নাম পরিবর্তন করে কি রাখা হয় কর্ণাটক, কত সালে? 1973 সালে। তিরুবান্দ্রাম পরিবর্তন করে কি রাখা হয় তিরুবনন্তপুরম, 1991 সালে। বম্বে থেকে মুম্বাই, 1995 সালে। মাদ্রাজ থেকে চেন্নাই, 1996 সালে। ক্যালকাটা থেকে কলকাতা, 2001 সালে। ব্যাঙ্গালোর থেকে বেঙ্গালুরু, কত সালে? 2004 সালে। পন্ডিচেরি থেকে পুডুচেরি, 2006 সালে। পুনা থেকে পুনে, 2008 সালে। উত্তরাঞ্চল থেকে নাম পরিবর্তন করে কি রাখা হয় উত্তরাখণ্ড, 2008 সালে। ওড়িশা থেকে ওড়িশা, 2011 সালে। পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশনের নাম কি? ঘুম স্টেশন। ভারতের উত্তর পূর্ব সীমান্ত রেলপথের একটা শাখা শিলিগুড়ি থেকে দার্জিলিং রুটের মধ্যে পড়ে ঘুম রেল স্টেশন। এই ঘুম রেল স্টেশন হল পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু রেল স্টেশন। ভারতের অবস্থান, এবার আমরা দেখে নেব ভারতের অবস্থান। এশিয়া মহাদেশে একটি অন্যতম প্রধান দেশ হচ্ছে আমাদের ভারতবর্ষ। পৃথিবীর মধ্যে 7ম বৃহত্তম দেশ হলো ভারত। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, কোন জৈন গ্রন্থে তীর্থঙ্করদের জীবন কাহিনী বর্ণিত হয়েছে? কোন জৈন গ্রন্থে তীর্থঙ্করদের জীবন কাহিনী বর্ণিত হয়েছে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, কল্পসূত্রে। জৈন ধর্ম বিশ্বের প্রাচীনতম জীবিত ধর্মগুলির মধ্যে একটি। জৈন ধর্ম 24 জন তীর্থঙ্করের মধ্যে নিজেকে ভিত্তি করে। একজন তীর্থঙ্কর যিনি বিভিন্ন সময়ে ধর্মীয় সত্য প্রকাশ করেছেন। প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? ঋষভ, এবং তিনি ঋষভনাথ বা আদিনাথ নামেও পরিচিত। কল্পসূত্র হল জৈন পাঠ যাতে জৈন তীর্থঙ্করদের জীবনী রয়েছে।
বিশেষ করে পার্শ্বনাথ এবং মহাবীরের। কল্পসূত্র রচনা করেছিলেন ভদ্রবাহু, যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে ছিলেন। পার্শ্বনাথ ছিলেন জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর। মহাবীর ছিলেন জৈন ধর্মের শেষ এবং 24তম তীর্থঙ্কর। পরবর্তী প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল শিক্ষার গুরুত্বপূর্ণ কেন্দ্র বিশেষত কোন ধর্মের? নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল শিক্ষার গুরুত্বপূর্ণ কেন্দ্র বিশেষত কোন ধর্মের? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, বৌদ্ধ ধর্মের। নালন্দা ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় হিসেবে গণ্য হয়। নালন্দা বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ শুরু হয় খ্রিস্টীয় 5ম শতাব্দীতে এবং গুপ্ত শাসকদের অধীনে উন্নতি লাভ করে। 1193 খ্রিস্টাব্দে সেনাপতি বখতিয়ার খিলজির নেতৃত্বে হানাদার তুর্কি সেনাবাহিনীর দ্বারা এটি ধ্বংস হয়ে গেলে 12 শতকে এটি সমাপ্তির ঘটে। ইউনেস্কো বিহারের বহু প্রতীক্ষিত প্রাচীন স্থান নালন্দা মহাবিহারের ধ্বংসাবশেষ একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করেছে। পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিন মানবদেহে সূর্যালোকের সংস্পর্শে আসলে সংশ্লেষিত হয়? কোন ভিটামিন মানবদেহে সূর্যালোকের সংস্পর্শে আসলে সংশ্লেষিত হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, ভিটামিন ডি। ভিটামিন হলো জৈব যৌগ যা আমাদের খাদ্যে অল্প পরিমাণে প্রয়োজন, কিন্তু তাদের অভাব নির্দিষ্ট রোগের কারণ হয়। ভিটামিন এ, বি, সি, ডি ইত্যাদি বর্ণমালা দ্বারা নামকরণ করা হয়। তাদের মধ্যে কয়েকটিকে আরও উপগোষ্ঠী হিসেবে নামকরণ করা হয়েছে, যেমন B1, B2, B6, B12 ইত্যাদি। ভিটামিন ডি আমাদের শরীরকে হাড় ও দাঁতের জন্য ক্যালসিয়াম ব্যবহার করতে সাহায্য করে। সূর্যালোকের প্রকাশ ভিটামিন ডি সংশ্লেষিত করে। তারপরে দেখো বিভিন্ন ভিটামিনের অভাবজনিত রোগ কি রয়েছে। ভিটামিন B1 এর অভাবে কি হয়? বেরিবেরি। ভিটামিন B2 এর অভাবে কি হয়? মুখে ঘা। ভিটামিন B3 এর অভাবে কি হয়? পেলেগ্রা। ভিটামিন B6 এর অভাবে নিউরোপ্যাথি। ভিটামিন B12 এর অভাবে রক্তশূন্যতা। ভিটামিন সি এর অভাবে স্কারভি। ভিটামিন ডি এর অভাবে রিকেট ও অস্টিওম্যালেশিয়া রোগ হয়। ভিটামিন ই এর অভাবে প্রজনন ক্ষমতা হ্রাস পায়। ভিটামিন কে এর অভাবে কি হয়? অধিক রক্তক্ষরণ হয়। ক্যালসিয়ামের অভাবে কি হয়? রিকেট ও টিটেনি। ফসফরাসের অভাবে কি হয়? অস্টিওপোরোসিস ও দাঁতের সমস্যা। ম্যাগনেসিয়ামের অভাবে কি কি রোগ হয়? মানসিক অবসাদ ও পেশিতে খিঁচুনি। সোডিয়ামের অভাবে কি কি সমস্যা হয়? কিডনির সমস্যা ও রক্তচাপ হ্রাস পায়। আয়রনের অভাবে কি হয়? রক্তাল্পতা বা অনুজানিমিয়া। আয়োডিনের অভাবে কি হয়? গলগণ্ড, চোখ টেরা, শিশুদের ক্রেটিনিজম। জিঙ্কের অভাবে কি হয়? দৈহিক বৃদ্ধি ব্যাহত হয়, ক্ষত সহজে না সারা। ফ্লুরাইডের অভাবে কি হয়? দাঁতের ক্ষয় রোগ হয়। ইনসুলিনের অভাবে কি হয়? ডায়াবেটিস রোগ হয়। রক্তে গ্লুকোজের পরিমাণ কমে গেলে কি হয়? হাইপোগ্লাইসেমিয়া হয়। পরবর্তী প্রশ্ন, অ্যাসিড ও ক্ষারের মধ্যে হওয়া বিক্রিয়ার নাম হলো ড্যাশ, বা অ্যাসিড ও ক্ষারের মধ্যে হওয়া বিক্রিয়াকে কি বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, প্রশমন বিক্রিয়া বলা হয়। পরবর্তী প্রশ্ন, কোন বিখ্যাত সম্রাটকে শিলালিপির জনক বলা হয়? কোন বিখ্যাত সম্রাটকে শিলালিপির জনক বলা হয়ে থাকে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, সম্রাট অশোককে শিলালিপির জনক বলা হয়। অশোক তার সাম্রাজ্য জুড়ে প্রচুর শিলালিপি জারি করার কারণে তাকে শিলালিপির জনক বলা হয়। পরবর্তী প্রশ্ন, কোন সালে ভারত প্রথম টি-20 বিশ্বকাপ জয়ী হয়েছিল? কোন সালে ভারত প্রথম টি-20 বিশ্বকাপ জয়ী হয়েছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, 2007 সালে। MS ধোনির নির্দেশনায় ভারত প্রথম দল হিসেবে টি-20 বিশ্বকাপ জিতেছে। চ্যাম্পিয়নশিপ ম্যাচে ভারত পাকিস্তানকে হারিয়ে 2007 টি-20 বিশ্বকাপ জিতেছিল। সমগ্র প্রতিযোগিতায় ভারত মাত্র একবার হেরেছে, সুপার 8-এ নিউজিল্যান্ডের কাছে। পাকিস্তানের শাহিদ আফ্রিদি এই প্রতিযোগিতায় প্লেয়ার অব দ্য সিরিজ নির্বাচিত হন। কোন মৃত্তিকা শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা নামে পরিচিত? কোন মৃত্তিকাকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, লবণাক্ত মৃত্তিকাকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলা হয়। শারীরবৃত্তীয়ভাবে শুষ্ক মাটি এমন একটি মাটি যেখানে অক্সিজেনের ঘনত্ব খুব কম এবং লবণের পরিমাণ খুব বেশি। এই ধরনের মাটিতে সাধারণ গাছপালা জন্মাতে পারে না এবং তাদের মধ্যে শুধুমাত্র হ্যালোফাইট পাওয়া যায়। পশ্চিমবঙ্গের সুন্দরবন শারীরবৃত্তীয়ভাবে শুষ্ক মাটিতে সমৃদ্ধ। পরবর্তী প্রশ্ন,
নিচের কোন ধাতু ইনসুলিনে পাওয়া যায় বা ইনসুলিনে কোন ধাতু উপস্থিত থাকে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, জিঙ্ক বা দস্তা উপস্থিত থাকে। ইনসুলিন হলো একটি পেপটাইড হরমোন যা অগ্ন্যাশয়ের দ্বীপের বিটা কোষ দ্বারা নিঃসৃত হয়। এটি শরীরের প্রাথমিক অ্যানাবলিক হরমোন বলে মনে করা হয়। এটি যকৃৎ, চর্বি এবং কঙ্কালের পেশিকোষে রক্ত থেকে গ্লুকোজ শোষণের প্রচার করে, কার্বোহাইড্রেট, চর্বি এবং প্রোটিনের বিপাক নিয়ন্ত্রণ করে। পরবর্তী প্রশ্ন, অস্কার পুরস্কারের অপর নাম কি বা অন্য নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, একাডেমি পুরস্কার। তাহলে অস্কার পুরস্কারের অপর নাম কি? একাডেমি পুরস্কার। একাডেমি পুরস্কার সাধারণত অস্কার নামে পরিচিত, হল চলচ্চিত্রের শিল্পের জন্য শৈল্পিক ও প্রযুক্তিগত যোগ্যতার পুরস্কার। পরবর্তী প্রশ্ন, শূন্য বা জিরো তত্ত্বের প্রবক্তাকে? শূন্য বা জিরো তত্ত্বের প্রবক্তাকে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, আর্যভট্ট। সর্বপ্রথম ভারতীয় উপমহাদেশের আর্যভট্ট শূন্যের প্রথম ধারণা দেন বলে প্রচলিত থাকলেও ব্যাবিলন, মায়া ও বিভিন্ন প্রাচীন সভ্যতায় এর ব্যবহার লক্ষ্য করা যায়। ব্রহ্মগুপ্ত শূন্য আবিষ্কার না করলেও উল্লেখযোগ্য গাণিতিক ব্যবহার দেখান এবং এই শূন্যকে ব্যাপকভাবে আলোচনার শীর্ষে নিয়ে আসেন। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটিকে সুন্দরবনের আতঙ্কের নদী বলা হয়? নিচের কোনটিকে সুন্দরবনের আতঙ্কের নদী বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, মাতলা নদীকে সুন্দরবনের আতঙ্কের নদী বলা হয়। তারপর দেখো রয়েছে কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্টস, দেখো কি রয়েছে। কয়না জলবিদ্যুৎ প্রকল্প ভারতের বৃহত্তম সম্পন্ন জলবিদ্যুৎ কেন্দ্র। ভাকরানাঙ্গাল জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশে। তেহরি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে। হীরাকুদ হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট কোথায় অবস্থিত? ওড়িশায়। নাগার্জুন সাগর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশে। কয়না জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে। পরবর্তী প্রশ্ন, কোন গ্রন্থি মানবদেহে একজোড়া উপস্থিত থাকে? কোন গ্রন্থি মানবদেহে একজোড়া অর্থাৎ দুটি উপস্থিত থাকে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, অ্যাড্রিনাল গ্রন্থি। অ্যাড্রিনাল গ্রন্থি, মানুষের মধ্যে অ্যাড্রিনাল গ্রন্থি জোড়ায় জোড়ায় থাকে। প্রতিটি গ্রন্থি প্রতিটি কিডনির পূর্ববর্তী অংশে অবস্থিত। অ্যাড্রিনাল গ্রন্থিগুলি হল শঙ্কুযুক্ত হলুদাভ দেহ যা দুটি ধরনের টিস্যু দ্বারা গঠিত, যেমন অ্যাড্রিনাল কর্টেক্স এবং অ্যাড্রিনাল মেডুলা। তারপর কি রয়েছে? ডিম্বাশয়। এগুলি মহিলাদের মধ্যে প্রাথমিক যৌন অঙ্গ যা ওভা বা মহিলা গ্যামেট এবং মহিলা যৌন হরমোন তৈরি করতে কাজ করে। একজোড়া ডিম্বাশয় পেলভিক ক্যাভিটিতে বা পেটে অবস্থিত। এটি একটি বাদাম আকৃতির গঠন। যদিও থাইরয়েড গ্রন্থি, অগ্ন্যাশয় ও পিটুইটারি গ্রন্থি মানুষের মধ্যে জোড়ায় জোড়ায় থাকে না। পরবর্তী প্রশ্ন, কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেছিলেন? চেঙ্গিস খাঁ কোন সুলতানের রাজত্বকালে ভারত আক্রমণ করেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, ইলতুৎমিশের রাজত্বকালে। ইলতুৎমিশের রাজত্বকালেই চেঙ্গিস খানের অধীনে মঙ্গলরা ভারত আক্রমণ করেছিল। ইলতুৎমিশের রাজত্বকাল 1211 থেকে 1236 খ্রিস্টাব্দ। ইলতুৎমিশ ছিলেন আইবকের জামাতা। তিনি ছিলেন তুর্কি দাস। তিনি দিল্লির দাস শাসকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারতের ছদ্ম বেকারত্ব কোন ক্ষেত্রে দেখা যায়? কোন ক্ষেত্রে ভারতে সবথেকে বেশি ছদ্ম বেকারত্ব দেখা যায়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, কৃষি ক্ষেত্রে ভারতে ছদ্ম বেকারত্ব সবচেয়ে বেশি দেখা যায়। পরবর্তী প্রশ্ন, কোন উপাদান রক্ত জমাট বাঁধতে সহায়তা করে? রক্ত জমাট বাঁধতে সহায়তা করে কোন উপাদান? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, অণুচক্রিকা। প্লেটলেট বা অণুচক্রিকাকে থ্রম্বোসাইটও বলা হয়। তাহলে অণুচক্রিকার অপর নাম কি? থ্রম্বোসাইট বা প্লেটলেট। এটি হলো রক্তের একটি উপাদান যা রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। অণুচক্রিকা অস্থিমজ্জার মধ্যে উৎপন্ন হয়। পরবর্তী প্রশ্ন, কোন বিল রাজ্যসভায় উত্থাপিত হতে পারে না? কোন বিল রাজ্যসভায় উত্থাপিত হতে পারে না? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, অর্থ বিল। রাজ্যসভায় নির্দিষ্ট কিছু বিভাগের বিল প্রবর্তনের ওপর নিষেধাজ্ঞা সংসদের যে কোনো কক্ষে একটি বিল পেশ করা যেতে পারে। তবে রাজ্যসভায় অর্থ বিল পেশ করা যাবে না। এটি শুধুমাত্র লোকসভায় প্রবর্তনের জন্য
রাষ্ট্রপতির পূর্বের সুপারিশের সাথে লোকসভায় উপস্থাপন করা যেতে পারে। পরবর্তী প্রশ্ন, সৌরকোষে আলোক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? সৌরকোষে আলোক শক্তি অপশন ডি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। পরবর্তী প্রশ্ন, মানুষের তৈরি বিশ্বের বৃহত্তম খাল কোনটি? মানুষের তৈরি বিশ্বের বৃহত্তম খাল কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি সুয়েজ খাল। সুয়েজ খাল পৃথিবীর বৃহত্তম মানবসৃষ্ট খাল। এটি মিশরে অবস্থিত এবং ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে সংযুক্ত করেছে। খালটি আনুষ্ঠানিকভাবে 17 নভেম্বর 1869 তারিখে খোলা হয়েছিল। এটি ছিল প্রকৌশলের একটি উল্লেখযোগ্য সাফল্য, কারণ এটি ইউরোপ থেকে এশিয়ায় জাহাজের যাতায়াতের সময়কে ব্যাপকভাবে হ্রাস করেছিল। পরবর্তী প্রশ্ন, আলোকবর্ষ বলতে কি বোঝায়? আলোকবর্ষ বলতে কি বোঝায়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি শূন্য মাধ্যমে এক বছরে আলো যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ বলে। তাহলে অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি। পরবর্তী প্রশ্ন, কোন পর্তুগিজ গভর্নর গোয়াতে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন? কোন পর্তুগিজ গভর্নর গোয়াতে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ আলবুকার্ক। আলবুকার্ক পর্তুগিজ গভর্নর ছিলেন যিনি গোয়াতে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন। ভারতে অব্রিটিশ ঔপনিবেশিক শক্তি 1510 সালে পর্তুগিজদের গোয়া জয়ের পরপরই আফোনসো দে আলবুকার্ক সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। পরবর্তী প্রশ্ন, কোন লৌহ ও ইস্পাত শিল্পকেন্দ্রকে ভারতের রুর বলা হয়? কোন লৌহ ও ইস্পাত শিল্পকেন্দ্রকে ভারতের রুর বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রকে ভারতের রুর বলা হয়। পশ্চিমবঙ্গের দুর্গাপুর শহরকে বলা হয় ভারতের রুর। এই শহরটি পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত। লৌহ ইস্পাত শিল্পের জন্য এই শহরটি বিখ্যাত। পরবর্তী প্রশ্ন, কোনটি আলিগড় আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল? কোন জায়গাটি আলিগড় আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ ছিল আলিগড় আন্দোলনের প্রধান কেন্দ্রবিন্দু। আলিগড় আন্দোলনের লক্ষ্য ছিল ব্রিটিশ ভারতে মুসলিম সম্প্রদায়ের জন্য একটি আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা। এই আন্দোলনটির নামকরণ করা হয়েছিল উত্তর ভারতের আলিগড় শহরের নাম অনুযায়ী, যেখান থেকে এর উৎপত্তি হয়েছিল। 1875 সালে মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের ভিত্তি স্থাপনের হাত ধরে এই আন্দোলন শুরু হয়েছিল। কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন স্যার সৈয়দ আহমেদ খাঁ এবং তিনি আন্দোলনের সবচেয়ে বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন। পরবর্তী প্রশ্ন, ভর এবং ত্বরণের গুণফলকে কি বলা হয়? ভর এবং ত্বরণের গুণফলকে বলা হয় বল বা ফোর্স বলা হয়। বলকে সাধারণভাবে ভর ও ত্বরণের গুণফল রূপে প্রকাশ করা হয়। ভর ও বেগের গুণফলকে কি বলা হয়? ভরবেগ বলা হয়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে মোট কটি সংসদীয় আসন বা রাজ্যসভা নির্বাচন ক্ষেত্র রয়েছে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি মোট 16টি সংসদীয় আসন রয়েছে। রাজ্যসভা হল ভারতের সংসদের উচ্চকক্ষ। পশ্চিমবঙ্গ থেকে 16টি আসন আছে এবং তারা পশ্চিমবঙ্গের রাজ্য বিধায়কের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র কোনটি? ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি নাগার্জুন সাগর শ্রীশৈলম হচ্ছে ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। নাগার্জুন সাগর শ্রীশৈলম টাইগার রিজার্ভ ভারতের সবচেয়ে বড় বাঘ সংরক্ষণ ক্ষেত্র। এটি কোথায় অবস্থিত? এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, সত্যজিৎ রায়ের সৃষ্ট বিখ্যাত চরিত্র ফেলুদার ভালো নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি প্রদোষচন্দ্র মিত্র। তাহলে ফেলুদার ভালো নাম কি? প্রদোষচন্দ্র মিত্র। প্রদোষচন্দ্র মিত্র ওরফে ফেলুদা সত্যজিৎ রায় সৃষ্ট বাংলা সাহিত্যের একটি জনপ্রিয় কাল্পনিক গোয়েন্দা চরিত্র। এবার আমরা দেখে নেব বাংলা সাহিত্যের কিছু উল্লেখযোগ্য চরিত্র এবং তাদের সৃষ্টিকর্তা। দেখো কি রয়েছে। চাচা চৌধুরী চরিত্রের সৃষ্টিকর্তাকে প্রাণকুমার শর্মা, নন্টে ফন্টে নারায়ণ দেবনাথ, স্পাইডারম্যান চরিত্রের স্রষ্টাকে স্ট্যানলি, টারজান এডগার রাইম বরোজ, হাদাভোদা চরিত্রের স্রষ্টাকে নারায়ণ দেবনাথ, টম অ্যান্ড জেরি চরিত্রের স্রষ্টাকে
উইলিয়াম হান্না ও জোসেফ বারবারা, ফেলুদা চরিত্রের স্রষ্টাকে সত্যজিৎ রায়, কাকাবাবু ও সন্তু বিশ্বমামা চরিত্রের স্রষ্টাকে সুনীল গঙ্গোপাধ্যায়, ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টাকে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, পরাশর বর্মা চরিত্রের স্রষ্টাকে প্রেমেন্দ্র মিত্র, মিতিন মাসি চরিত্রের স্রষ্টাকে সুচিত্রা ভট্টাচার্য। পরবর্তী প্রশ্ন, জাতীয় উন্নয়ন পর্ষদ বা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল গঠিত হয় কোন সালে? কোন সালে জাতীয় উন্নয়ন পর্ষদ বা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল গঠিত হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি 1952 সালে। জাতীয় উন্নয়ন পর্ষদ বা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল হল 1952 সালের আগস্ট মাসে ভারত সরকার কর্তৃক প্রতিষ্ঠিত একটি কার্যনির্বাহী সংস্থা। এটি জাতীয় বিকাশ পরিষদ নামেও পরিচিত। পরবর্তী প্রশ্ন, ম্যালেরিয়ায় আক্রান্ত অঙ্গ হল, অর্থাৎ ম্যালেরিয়ায় কোন অঙ্গ আক্রান্ত হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি প্লিহা। যে অঙ্গটি ম্যালেরিয়া দ্বারা প্রভাবিত হয় তা হল প্লিহা। এটি একটি অঙ্গ যা প্রাথমিকভাবে রক্ত পরিস্রুত করার কাজ করে। রক্তকণিকা এটি এরিথ্রোসাইট প্লিহা লোহিত নামে পরিচিত এবং রোগ প্রতিরোধক ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যানোফিলিস মশার কারণে সৃষ্ট ম্যালেরিয়া এই অঙ্গকে কি করে? আক্রান্ত করে। পরবর্তী প্রশ্ন, পর্যায় সারণীতে সবচেয়ে কম গলনাঙ্ক আছে কোন মৌলের? পর্যায় সারণীতে সবচেয়ে কম গলনাঙ্ক কোন মৌলের? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি হিলিয়ামের। তারপর দেখো, হ্যালোজেন মৌলগুলি পর্যায় সারণীর কোন শ্রেণীতে রয়েছে? 17তম শ্রেণীর অন্তর্গত মৌল। দ্বিতীয় পর্যায়ের মৌলগুলিকে কি মৌল বলা হয়? সেতু মৌল বলা হয়। তাহলে সেতু মৌলগুলি কোন পর্যায়ে রয়েছে? দ্বিতীয় পর্যায়ে। 18তম শ্রেণীর মৌলগুলির মধ্যে কি কি রয়েছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন, অর্থাৎ এই নিষ্ক্রিয় গ্যাসগুলি রয়েছে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমাদের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং ভবিষ্যতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চাও, তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও। আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটি এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে।